স্যার আমরা যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, আমি একটু উল্লেখ করি এখানে বাংলাদেশ মায়ানমার সীমান্তে 60টি পথে অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকেছে, এরকম একটি তথ্য আপনি জানেন। এবং পাশাপাশি আমরা জাল টাকার বিষয়ে যে কথা বলছিলাম, সো এরকম একটা পরিস্থিতিতে কিভাবে মানে সরকার কিভাবে মোকাবেলা করবে নানান রকম ষড়যন্ত্র? বাংলাদেশের ভেতরে কেবল মায়ানমারের সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বিষয়টা এরকম না। রাজশাহী, সাতক্ষীরা, সিলেট এই সকল পয়েন্ট দিয়ে বাংলাদেশের ভেতরে অস্ত্র ঢুকছে। এবং জাল টাকার বিষয়টা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা গত কয়েক মাস ধরে বাংলাদেশি টাকার হুবহু টাকা তাদের নিজস্ব ফ্যাসিলিটিতে প্রিন্ট করে আমাদের দেশের ভেতরে প্রবেশ করাচ্ছে বিভিন্ন ভাবে। এবং তাদের এই দেশের ভিতরে তাদের যে বিভিন্ন রকমের এজেন্ট আছে, তাদের যে সোর্স নেটওয়ার্ক আছে, তারা এগুলা ব্যবহার করে এগুলো একেবারে সর্বত্র আপনার বিলি করার ব্যবস্থা করেছে। আপনি দেখবেন আমি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় 350-র মতো অ্যাকাউন্ট আমি নিজে ডিটেক্ট করে আমি এগুলো বিভিন্ন সংস্থার কাছে পাঠিয়েছি। তারা নিশ্চয়ই কাজ করছেন এগুলা নিয়ে। তো এই যে অ্যাকাউন্ট যা যা আছে এগুলা এবং এই যে টাকা, যেটা আপনি চিনতে পারবেন না, আপনি খালি চোখে চিনতেই পারবেন না। আমাকে গত কয়েকদিন ধরে অনেকে স্যাম্পল পাঠাচ্ছেন। আমি নিজেই ধরা খেয়েছি, আমি নিজেই এটা দেখতে ভুক্তভোগী। এটা পুরাই বাংলাদেশি টাকার মতো। এটাতে কারণ একটা সরকার যখন কোনো কিছু করে, একটা দেশের সরকারের পৃষ্ঠপোষকতা যখন কিছু একটা ঘটে, সেটা তো আর আপনি নিশ্চয়ই কোনো সাধারণ লেভেলের কাজ হবে না। তো তারা এক্ষেত্রে বাংলাদেশে যেহেতু এটা আসলে মেশিনও ডিটেক্ট করতে পারছে না, এরকমই জাল, তাহলে সাধারণ মানুষকে কি করে মানে আমরা সতর্ক করতে পারি যাতে করে তারা সেটাই সব এই থেকে ফাঁদে বড় না পড়ে? চ্যালেঞ্জ আর কি, সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি এটার কাউন্টার করতে সরকারের তেমন কোনো পদক্ষেপ, কিছু এজেন্সি ছাড়া আর কেউ এটার বিষয়ে কোনো গুরুতর পদক্ষেপ নিয়েছেন এমন কোনো কিছু আমার নজরে আসেনি। এবং এই টাকার অ্যামাউন্ট কিন্তু বেশ বড়, প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো, যা আপনার বাজেটের 3/1 ভাগ অথবা 4/1 ভাগ হবে আর কি বাংলাদেশে। হ্যাঁ, প্রায় 4/1 ভাগ বাংলাদেশি বাজেটের। তো এই পরিমাণ টাকা যদি আপনার অর্থনীতিতে ঢুকে, তাহলে কি আপনি চিন্তা করতে পারেন যে কি কি ধরনের ড্যামেজ হতে পারে আপনার ইকোনমিক যে ফ্রেমওয়ার্ক আছে এখানে। পাশাপাশি অনেক অনেক অবৈধ অস্ত্র ঢুকছে, আপনার পিস্তল, সেমি অটোমেটিক ওয়েপন্স, এগুলো যারা ভেতরে ঢুকাচ্ছে তারা নিশ্চয়ই একটা টার্গেট নিয়ে ঢুকাচ্ছে। পাশাপাশি আমাদের মায়ানমার বর্ডারে আজকেও কিছুক্ষণ আগে একটা মাইন বিস্ফোরণ হয়েছে। এবং আমাদের সরকারের তরফ থেকে তারা বলেছেন যে তারা আরাকান আর্মির সাথে নেগোসিয়েশন করছেন, কথাবার্তা বলছেন, কিন্তু আমার জানা মতে এখনো ওরকম তারা কোনো রকম নেগোসিয়েশনেই পৌঁছাতে পারেন নাই। তো তারা বলছেন যে তারা নির্বাচন করবেন, তারা বলছেন যে তারা নির্বাচনের জন্য রেডি, সবকিছু করছেন, কিন্তু আমরা এখনো নির্বাচনের ডেটটাই কিন্তু জানি না। আমরা জানি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, বাট দের ইজ নো স্পেসিফিক ডেট যে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ না 10 তারিখ। তো এই অনিশ্চয়তা গুলো তাদের কাটানো উচিত। পাশাপাশি নির্বাচন ঘিরে আপনার নির্বাচনের যে এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশে ফাংশনাল ইনস্টিটিউশন যদি কোনো কিছু থেকে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই বাহিনীগুলাই কাজ করে আপনার নিরাপত্তা ব্যবস্থা সবকিছু ঠিকঠাক রাখছে। তো এই বাহিনীগুলোকে ঘিরে যখন ক্রমাগত আপনার গুজব ছড়ানো হচ্ছে, এদেরকে বিভিন্নভাবে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, এবং ব্যক্তির সাথে প্রতিষ্ঠানকে জড়িয়ে অত্যন্ত নোংরা ভাবে প্রচারণা চালানো হচ্ছে। এবং আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি এই সরকার আসার পরে একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন করা হয়েছে, পিআইবি থেকেও ফ্যাক্ট চেকিং করা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট চেকিং নামেও কিছু একটা আছে, যারা ধরেন প্রধান উপদেষ্টা বিষয়ে কোনো কিছু আসলে অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আসলে ফ্যাক্ট চেক করে একেবারে এটা ভুয়া, এটা এটা বানোয়াট, এটা এই সব তারা বলতে থাকে। গত কয়েকদিনের যে নোংরামি আমরা দেখলাম, এই নোংরামি নিয়ে কিন্তু তারা কোনো রকম ফ্যাক্ট চেক এখন পর্যন্ত করে নাই। এর কারণটা কি? এর কারণটা আমি আপনাকে বলি। এই নোংরামি যখন ঘটে, তখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ব্যক্তি আছে, মুস্তাইন জহির নামে আমরা ওকে চিনি। ও একসময় ফরাদ মাজারের বাজারের ব্যাগ নিয়ে ওর পেছন পেছন ঘুরতো। তারপরে ওর প্রমোশন হয়ে বোধহয় সে ওই ছোটনের সাথে কিছুদিন খাটে। এখন সে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সহকারীতে হয়েছে। এই সহকারী যখন ওই যে সোলেমান যখন দাবি করে বসলো গুজব টুজব এগুলা হচ্ছে, এপিসি বাইরে হয়েছে কি হয়েছে, সে তখন একজন ব্যক্তিকে পাঠায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে
যে সেন্ট্রাল ক্যামেরার রুম আছে সেখানে সে একজনকে পাঠায় গিয়ে এপিসির ফুটেজ কালেক্ট করার জন্য। উদ্দেশ্য ছিল সেটা ওকে সাপ্লাই করবে যেন সে মানুষকে আরো বেশি করে মানুষের মধ্যে উল্টাপাল্টা রকমের ভীতি ঢুকাইতে পারে। কিন্তু যেখানে তোর এপিসি, তুই ফুটেজ নিয়ে তোমার কাজটা কি অ্যাকচুয়ালি? এই যে ধরেন এই ধরনের যে তারা কোঅর্ডিনেশন করছে কি উদ্দেশ্যে করছে, এবং এই লোকগুলাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স কে দিল এখানে গিয়ে বসার জন্য? আপনি প্রধান উপদেষ্টার উপরে কার্যালয়টাকে পাঠাচ্ছেন, তারা আপনি চায়না পাঠাচ্ছেন, তারা আপনি আমেরিকাতে পাঠাচ্ছেন, কারণটা কি? আপনি আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন এদের মাধ্যমে? কিন্তু এবং সে যদি এদেরকে দিয়ে অ্যাপয়েন্টেড হয় তখন তো ঢুকতেই পারবে, তখন তো বসতে হ্যাঁ না, পারবে। অবশ্যই ঢুকতে, বাট অ্যাপয়েন্টমেন্ট হওয়ার একটা প্রসেস আছে। আপনার একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে না? আপনি যে একজন সঠিক ব্যক্তি, আপনি যে কোনো রকমের বাটপার না, আপনার কোনো ক্লিয়ারেন্স লাগবে না, আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এখানে ঢোকেন নাই। তো আপনি ওইখানে বসে থেকে দেশের সশস্ত্র বাহিনীর বিষয়ে বিশদগার, এবং এই লোকটা বিভিন্ন রকমের পেজ চালায়, বিভিন্ন রকমের আপনার প্রভোকেটিভ পেজ সে পরিচালনা করে, সে বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথেও আবার নিজেকে ইনভলভ করেছে, যেগুলা বেশ ক্রেডিবল অর্গানাইজেশন, বিভিন্ন ক্রেডিবল ব্যক্তির সাথে তো অ্যাসোসিয়েশন আছে। তো এই যে ধরেন এই ধরনের ইভিল মাইন্ড যারা আছে পেছনে, নেপথ্যে যারা আছে, এদেরকে কে আশকারা দিচ্ছে? এই আশকারা তো বন্ধ করতে হবে। আশকারা যদি আপনি বন্ধ না করেন, আপনি তাহলে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি একদিকে বলছেন আপনি ইলেকশন করতে চান, আরেকদিকে আপনার দেশে জাল টাকা, অস্ত্র, ওদিকে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা আরো ঢুকছে বাংলাদেশের ভিতরে। আমাদের চিফ অ্যাডভাইজারের যে কি হাই রিপ্রেজেন্টেটিভ নাকি রোহিঙ্গা দেশে ফেরত পাঠাবেন, উনি আসার পরে কত লক্ষ, প্রায় 1 লক্ষ রোহিঙ্গা হইলেও কমপক্ষে বাংলাদেশে ঢুকছে গত 1 বছরে। ফেরত পাঠানোর পরিবর্তে আরো নিয়ে আসছেন ওনার। বাংলাদেশের নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করছে। আপনি কি, যদি সরকারের এর সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকতো, আপনি কি শুনেছেন বা আপনি কি দেখেছেন যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কোনো কমপ্লেইন বা কোনো ইস্যু এখানে তারা বলেছে যে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন, তোমার দেশে বসে একজন পলিটিক্যাল অ্যাসাইলাম হোয়াট এভার তার রাজনৈতিক পজিশন, সে বাংলাদেশের নিরাপত্তার হুমকির মধ্যে ফেলছে, চরম হুমকির মধ্যে ফেলছে। তো এটা তো আপনি দেখেননি, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে, যদি এটা সরকার এটার সাথে সম্পৃক্ত না থেকে থাকে, আপনি দেখান এর আগে থেকে তো বহুদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের কুয়ের এই যে মিথ্যা তথ্যের মাধ্যমে যেগুলো করা হয়েছে, এই সরকার যদি এটার সাথে সম্পৃক্ত না থেকে থাকে, তাহলে এই ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে কেন এর প্রতিবাদ জানাচ্ছে না? তুমি আমাকে একটা কথাই বলো না, এই যে এতদিন যে গুজব হইলো, এতগুলা যে তাদের ফ্যাক্ট চেকিং কি খুলছে, আমি দ্বিতীয়টাতে আসছি। ফর এ সিঙ্গেল টাইম যারা একটাবারও এগুলাকে ডিবাঙ্ক করে নাই কেন? কারণ দ্বিতীয় যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এইটা সরকার যখন করেনি, সরকার কি এই কথাগুলো বলছে যে এইটার মাধ্যমে আপনারা যারা গুজব ছড়াচ্ছেন আপনারা থামুন, আপনারা বাংলাদেশের মানুষের সাথে, সরকার কি এই কাজটা সরকারের না? এটা কি কেবলমাত্র সেনাবাহিনীর কাজ যে সেনাবাহিনী এসে বলবো যে না আমি কোনো কু করি নাই? এটা কি সেনাবাহিনী বলতে পারে? বলতে পারে না। তোমাকে আমি একটা ইনফরমেশন একটু জাস্ট দিয়ে রাখি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এই ব্যক্তির কাছে কিছু অলরেডি গিয়েছেন, ধর্ণা দিয়ে আসেন পোস্টিং এর জন্য। ফ্রান্সে থাকে এক দূতাবাস, আমাদের যে দূতাবাস আছে ওখানে অ্যাম্বাসেডর, হি ইজ এ টোটালি আওয়ামী লীগ সিম্পাথাইজার। সে কোলের মধ্যে বসা নিয়ে রাখছে এখনো পর্যন্ত। আমি জানি, কারণ আমার বাংলাদেশে এক সাংবাদিক আসছিল ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট নিয়ে, আমি তার এখানকার লোকাল হোস্ট ছিলাম, সেইটা 4 মাস ফেলাই রাখছিল, এই 2 মাস ফেলে রাখছিল এই অ্যাম্বাসেডর। মানে আনফরচুনেটলি আমার কাছে মনে হয়েছে এই সরকার যদি তাকে প্রচ্ছন্নভাবে সহযোগিতা না করে থাকে, তাহলে কিসের জন্য এবং কেন এর প্রতিবাদ করছে না? শুধু প্রতিবাদ না, প্রতিবাদের পাশাপাশি যদি আপনি দেখেন যে চাইলে পররাষ্ট্র দপ্তর থেকে ওদের দেশে পররাষ্ট্র, আমি কথা বলেছিলাম ফ্রেঞ্চ একজন ডিপ্লোম্যাটের সঙ্গে, তিনি বলেছেন যে এটা আমাদের লাইক ইন্টারনাল অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি আছে তারা দেখবে, কিন্তু এখানে কনসার্নটা হচ্ছে আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এখানে যদি সত্যিই মানুষ ওইদিন রাত্রে নেমে আসতো, সত্যিই যদি ওইখানে বড় ধরনের কোনো ক্যাওয়াস হতো, এই দায়ভারটা কে নিত? ওই ডিপ্লোম্যাট আমাকে একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে দেখো, তোমার বাংলাদেশে যতক্ষণ ক্যাওয়াস থাকবে, যতক্ষণ সংকট থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই দেশে থাকা কোনো, মানে তাদের দেশে থাকা কোনো অ্যাসাইলাম সিকার বা পলিটিক্যাল অ্যাসাইলামকে
তারা বাংলাদেশে পাঠাচ্ছে না। তার মানে বাংলাদেশে এই ট্রাবল হওয়াটা কারোর জন্য ভবিষ্যৎ প্যারিসে লাক্সারিয়াস লাইফ লিড করাটা হয়তো সুযোগ সৃষ্টি করে দেয়। আর আমাদের মতো মানুষ যারা আমরা এখানে দেশে প্রতিদিন একটা অসহায়ত্বের মধ্য দিয়ে দেখছি যে বাংলাদেশের একটা উন্নয়নমুখী দেশে যাওয়া প্রয়োজন ছিল, সেই মানুষগুলো আমরা আরও হতাশ হয়ে যাচ্ছি বর্তমান পরিস্থিতিতে। ওকে, এখন এই যে প্রচারণা হলো, যে কু হচ্ছে, এ ধরনের প্রচারণা হলো, এটা সেনাবাহিনীর ভেতরে কোনো রকম প্রতিক্রিয়া আসলে সৃষ্টি করেছে কিনা, বা এই যে বিচার প্রক্রিয়া সেনা আইনে, সামরিক আইনে না হয়ে প্রচলিত আইনে হচ্ছে, এই বিষয়টা একটু শুনি। মুক্তাদির রশিদ রোমিও, আপনার দেখুন, আমি আমার সেনাবাহিনীকে যতটুকু চিনি, কি মনে হয়? হ্যাঁ, আমি সেনাবাহিনী কভার করেছি দীর্ঘদিন। সেনাবাহিনীর সাথে আমার সম্পৃক্ততা বিএনসিসির ক্যাডেট হিসেবে দীর্ঘ বছরের। বহু অফিসারকে আমি দেখেছি, বহু প্রভাবশালী অফিসারকে দেখেছি। আমার গবেষণার জন্য অনেক সেনা কর্মকর্তাদেরকে আমি পেয়েছি, মনে করেন দীর্ঘ বছর ধরে। সেনাবাহিনী কু করবে এই ধরনের চিন্তাভাবনা 80s শেষ হয়ে গেছে। লিটারেলি 80s যদি আপনি ওই সময় স্টেট ডিপার্টমেন্টের কিংবা আপনি ওই সময় যদি সিআইয়ের ডকুমেন্টগুলো পড়েন, তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে জেনারেলরা বলছে যে বাংলাদেশে এই ধরনের কালচার পুরা সিস্টেমটাকে কলাপস করে দিচ্ছে। কিন্তু এই সিস্টেমটা যদি কলাপস করে দিতে পারে তারা, মানে এইখানে যদি কেউ এটা করে দিতে পারে, তাহলে কিছু মানুষ যারা এখন সুবিধাভোগী তারা অনেক বেনিফিশিয়ারি হবে। এই কারণে যে আপনারা দেখেছেন 111-এ কি হয়েছিল। 111-এ ঠিক একটা চক্র, যেই চক্রটা সেই সময় বিএনপিকে ভিলেন বানিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল, তারা কিন্তু একটা স্বৈর শাসক দীর্ঘদিন পালন করেছে। আর 111-এর সেই কর্মকর্তারা অনেকেই, আমার বাড়ি ভাইয়ের সঙ্গে, উনি আমেরিকাতে আছেন, বাড়ি ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল সেদিন, বাড়ি ভাই বলতেছেন যে আমরা পুরা ফাঁদে পড়ে গেলাম একটা কমিউনিটির। হ্যাঁ, গহর রিজভী তখন ইন্টারভিন করে তখন একটা রাজনৈতিক পরিমণ্ডলের ভিতরে নিতে পেরেছিলেন, রাজনীতি বলতে নির্বাচনের দিকে নিয়েছিলেন। কিন্তু শেষ হলো কি দিয়ে? শেখ হাসিনা স্বৈর শাসক দিয়ে শেষ হলো। কিন্তু আমরা তো চাই না সেরকম হোক। এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ, আমি যাদের সাথে দেখেছি, কথা বলেছি, তারা সত্যিকার অর্থে, যারা পলিসি মেকিংয়ে, তারা সত্যিকার অর্থে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চায় এবং তারা চায় যে ডেমোক্রেসি বাংলাদেশে যদি প্রিভেইল করে, তাদের সন্তান, তাদের বাচ্চারা একটা সুন্দর দেশ বাংলা দেখতে পাবে এবং বাংলাদেশের একটা প্রসপারাস দিকে এগিয়ে যাবে। ওকে, একটু অন্য প্রসঙ্গে যাই আমরা।